মেহুলের বাবার জ্ঞান এখনো ফেরেনি, তবে উনাকে এখন কেবিনে দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন আশঙ্কা মুক্ত। রামিনা বেগম তার স্বামীর পাশেই বসে আছেন। দুশ্চিন্তার ছাপ যেন উনার চোখে মুখে এখনো রয়ে গিয়েছে। উনি দু চোখ মেলে না তাকানো পর্যন্ত উনি যেন শান্তি পাচ্ছেন না। এতক্ষণ মেহুলও কেবিনেই ছিল। বড্ড ক্লান্ত লাগছে তার, তাই সবার জন্য কফি নেওয়ার জন্য ক্যান্টিনের দিকে যায়। নিচ তলায় ক্যান্টিন। একটা প্লেটে 3টা কফি নিয়ে লিফটের কাছে আসতেই রাবিরকে দেখে সে রিসিপশনে দাঁড়িয়ে কথা বলছে। মেহুল ভাবছে তাকে ডাকবে কি ডাকবে না। সে তার বাবার সাথে দেখা করার জন্য আসছে কিনা সেটাও সে সিউর না, কারণ রাবির তো আর এত কিছু জানে না। রাবির রিসিপশনে কথা বলে সামনে এগুতেই মেহুলকে দেখে সে ছুটে যায় তার কাছে। চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, বাবা এখন কেমন আছেন মেহুল? আপনি বাবার কথা কি করে জানলেন? আপনাকে কল দিয়েছিলাম, ধরেননি বলে মাকে কল দিয়েছি। পরে উনি সবকিছু বলেছেন। আমাকে একবার জানাতে পারতেন তো। একা একা এত কিছু করেছেন। আপনি তখন ব্যস্ত ছিলেন, তাই আর কল দিইনি। সরি, আপনার কল দেখেও তখন রিসিভ করতে পারিনি। ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে ছিলাম। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। বাবা এখন কেমন আছেন? ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই, তবে এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা চলুন, দেখা করে আসি। দুজনে একসঙ্গে কেবিনে গেল। রামিনা বেগম রাবিরকে দেখে উঠে দাঁড়ালেন। বললেন, ভালো আছেন বাবা? জি মা, ভালো আছি। বাবার কথা শুনে আমারও ভীষণ খারাপ লেগেছে। তবে আপনি চিন্তা করবেন না মা, বাবা একদম ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, ডাক্তার ও তো বললেন। কিন্তু উনার তো এখনো জ্ঞান ফিরছে না। শরীরের উপর অনেক ধকল গিয়েছে তো, তাই হয়তো জ্ঞান ফিরতে একটু সময় লাগছে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনি এখানে এসে বসুন। না না, সমস্যা নেই। আপনি বসুন, আমি এখানে ঠিক আছি। মেহুল, তোর হাতে কি? কফি এনেছিলাম মা। জামাইকে দে তাহলে। না, আপনারা খান। অনেক পরিশ্রম করেছেন। কফি খেলে শরীরটা একটু হালকা হবে। মেহুল, আপনি মা আর চাচিকে কফি দিয়ে আসুন। মেহুল মা আর চাচিকে কফি দিল। আরেক গ্লাস কফি ছিল। সে এটা নিয়ে রাবিরের দিকে বাড়িয়ে দিতেই রাবির মৃদু হেসে বলল, আমি খাবো না, আপনি খান। না না, আপনি খান। আমার খেতে ইচ্ছে করলে আমি নিচে থেকে গিয়ে আবার নিয়ে আসব। মেহুল, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে না। আপনি খেয়ে নিন। মেহুল আর জোর করল না, নিজেই কফিটা খেল। সব শুনে রাবির বলল, পরে রক্ত কিভাবে জোগাড় করেছেন? রামিনা বেগম বললেন, মেহুল একজনকে খুঁজে নিয়ে এসেছিল। ছেলেটা ফেরেশতার মতো এসে আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে। যাক তাহলে, এখনো এমন ভালো মানুষ আছে বলেই না পৃথিবী টিকে আছে। মেহুল বলল, হ্যাঁ, উনি আবার উনার কার্ডও দিয়ে গিয়েছেন। বলেছেন, আবার রক্ত লাগলে উনাকে যেন জানায়। না, তার আর প্রয়োজন হবে না। প্রতি মাসে রক্তের ব্যবস্থা আমি করে দিব। আর আপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। এবার থেকে বাবার রক্তের দায়িত্ব আমার উপর দিয়ে দিন। আমি সবকিছুর ব্যবস্থা করে রাখব। রাবিরের কথা শুনে সবাই খুব খুশি হয়। মেহুলও খুশি হয় খুব। ভরসা পায়। ভেতর থেকে শান্তি অনুভব করে। একবার হলেও মনে হয় তার, এই মানুষটাও কম ভালো না। একটুখানি ভরসা পাওয়ার জন্য এই মানুষটাই তার জন্য যথেষ্ট। বাবার জ্ঞান ফিরেছে। তিনি মিটমিট করে চেয়ে সবাইকে দেখছেন।
মেহুলের চোখ যেন ভিজে ওঠে, ভরা গলায় ডেকে উঠে, বাবা। তার বাবা ফ্যালফ্যাল করে তার দিকে চেয়ে থাকে, জবাব দেয় না। রামিনা বেগমও কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি অনেক বেশি দুর্বল হয়ে পড়াতে সবার কথার বিপরীতে কিছু বলতে পারছেন না। শুনছেন? রাবির মেহুলের দিকে চাইল, বলল, এভাবে ডাকলে কে না শুনবে বলুন? আপনি এখন বাড়ি ফিরে যান। বাবা ঠিক আছেন, সকালেই আমরা বাবাকে বাড়ি নিয়ে যাব। আপনাদের এখানে একা রেখে আমি কি করে যাব? ওইদিকে মাও তো দুশ্চিন্তা করছেন। এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু আমিই আনিনি, নয়তো উনিও এখানে থেকে যেতে চাইতেন। কিন্তু এখানে আপনি এভাবে বসে বসে কি করে রাত কাটাবেন? আরেকটা কেবিন নিয়ে ফেললেও তো হয়। আপনি কি আমার সাথে সেই কেবিনে থাকবেন? মেহুল চোখ মুখ কুঁচকে বলে, ওটা হসপিটালের কেবিন, আপনার বেডরুম না যে আমি থাকব। রাবির হাসে, বলে, সেজন্যই বলেছি আমি এখানে ঠিক আছি। আপনিও তো এখানে আমার সাথে আছেন, তাহলে আর চিন্তা কিসের? আপনি সারা রাত না ঘুমিয়ে কালকে সারাদিন কাজ করতে পারবেন? শরীর খারাপ লাগবে না? এমন কত না ঘুমিয়ে থেকেছি, কিচ্ছু হবে না। মেহুল একটু শান্ত হয়ে বসে, রাবির তার দিকে গভীরভাবে তাকিয়ে বলে, আজকাল আমাকে নিয়ে একটু বেশিই ভাবছেন আপনি। মেহুল তার দিকে তাকায়, বিরক্তর ভঙ্গিতে বলে, আমাদের খাতিরে কষ্ট করছেন বলে ভাবছি, না হলে কখনোই ভাবতাম না। রাবির মৃদু হাসে, বলে, ঠিক আছে, বিশ্বাস করলাম। রাবিরের পিয়ে তখন আসে, হাতে কিছু ব্যাগ। এসে রাবিরের কাছে গিয়ে বলে, স্যার, খাবার নিয়ে এসেছি, ভেতরে গিয়ে সবগুলো পরিবেশন করুন, আমরা আসছি। পিয়ে তার কথা মতো ভেতরে যায়। মেহুল অবাক হয়ে বলে, বাইরে থেকে খাবার আনার কি দরকার ছিল? আমরা ক্যান্টিনেই খেয়ে ফেলতে পারতাম তো। কিন্তু আমি চাই না আপনারা ক্যান্টিনে খান, তাই এনেছি। চলুন একসাথে খাওয়া যাক তাহলে। সবাই ঘুমাচ্ছে। মেহুলের বাবা অল্প খাবার খেয়ে ঔষধ খেয়ে এখন আবার ঘুমাচ্ছেন। মা সোফার এক কোণে বসে ঘুমাচ্ছেন। বাসায় বাচ্চাগুলো একা বলে চাচি চলে গিয়েছেন। মেহুল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে কেবিনের ভেতরে লাইট অফ। মা আর বাবা ছাড়া আর কেউ নেই সেখানে। রাবির কোথায়? মেহুল কেবিনের দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে বের হয়। বাইরে গিয়েও দেখে রাবির নেই। লোকটা কি চলে গেল? না, চলে গেলে অবশ্যই তাকে বলে যেত। মেহুল মুখ কালো করে বসার সিটে গিয়ে বসল। তার কিছুক্ষণের মধ্যেই সে রাবিরকে লিফট থেকে বেরিয়ে আসতে দেখল হাতে দুটো কফির গ্লাস নিয়ে। রাবির কফি নিয়ে এসে তার পাশে বসে মেহুলকে একটা কফির গ্লাস দেয়। মেহুল কফির গ্লাস নিয়ে বলে, আপনি মাস্ক পরে আছেন কেন? আর বলবেন না, ক্যান্টিনে গিয়েছিলাম। ভেবেছিলাম এই সময় হয়তো মানুষ কম থাকবে, কিন্তু গিয়ে দেখি অনেক মানুষ। এখন তাদের সামনে গেলেই সবাই আমাকে চিনে ফেলত। আজকাল মানুষদের দিয়ে তো আর কোনো ভরসা নেই। কি থেকে কি ভিডিও বানিয়ে একটা ক্যাপশন দিয়ে ভাইরাল করতে তো 2 মিনিটও লাগে না। তাই মাস্ক পরে সেফ জোনে ছিলাম। মেহুল কফির কাপে চুমুক দিয়ে মজার ছলে বলল, সেলিব্রিটি হলে কত ঝামেলা, তার চেয়ে আমরাই ঠিক আছি। যা খুশি করতে পারি, কাউকে এত পাত্তা দেওয়ার সময় নেই। আপনিও একদিন এসব ফেস করবেন। বেশি দেরি নেই। সাংবাদিকরা সব আটঘাট বেঁধে বসে আছেন। কবে আমি আপনাকে নিয়ে মিডিয়ার সামনে যাব? আর কবে উনারা আমাদের বিয়ে নিয়ে নিউজ বানাবেন? মেহুল আতকে উঠে এই কথা শুনে বলে, না না, জীবনেও না।
আমি ভুলেও এসব মিডিয়ার সামনে যাব না। আমি যেমন আছি তেমনই ভালো। কোনো সেলিব্রিটি হতে চাই না। এখন না চাইলেও তো কিছু করার নেই। আমার ওয়াইফ হিসেবে তো সবাই আপনাকে দেখতে চাইছেন। এখন না দেখিয়ে আর কোনো উপায় আছে কি? মেহুল ভ্রু কুঁচকে বলে, আশ্চর্য তো। আপনার বউ, আপনি না দেখাতে চাইলে দুনিয়ার কারোর ক্ষমতা আছে আমাকে এসে দেখার? আপনি সবাইকে সাফ বারণ করে দিবেন। আপনার বউ, আপনি কাউকে দেখাবেন না। পরে যদি সবাই আপনার বউয়ের উপর নজর লাগিয়ে দেয়, তখন কিন্তু আপনার সুন্দর বউ একদম বিচ্ছিরি হয়ে যাবে। তাই ভুলেও এমন করতে যাবেন না। রাবির ঠোঁট চেপে হাসে, কফিটা শেষ করে বলে, সেটা অবশ্য আমিও ভাবছিলাম। সুন্দরী বউ বিয়ে করলেও জ্বালা সবসময় লুকিয়ে লুকিয়ে রাখতে হয়। ভয় হয় যদি কেউ আবার আমার জিনিসের উপর নজর দিয়ে ফেলে। মেহুল তখন তার দিকে ফিরে চায়। মিহি সুরে বলে, তখন না হয় আপনি সেই নজর একদম উপড়ে ফেলবেন। রাবির চট করে চোখ মুখ শক্ত করে বলে, তা তো অবশ্যই করব। আমার সম্পত্তির উপর কারোর অধিকার তো দূর, নজর পড়লেই সে আর দ্বিতীয়বার তাকানোর সুযোগ পাবে না। রাবিরের এমন চোখ মুখ দেখে মেহুল খানিক ভীত হয়। এই লোকটা যে তার ব্যাপারে প্রচণ্ড পজেসিভ, সেটা আর তার বুঝতে বাকি থাকে না। বাইরে মানুষের হইচইয়ে মেহুলের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে সে তার বর্তমান অবস্থাটা বোঝার চেষ্টা করল। চট করেই তখন তার মস্তিষ্ক বলল, আরে মেহুল, তুই তো রাবিরের কাঁধেই মাথা রেখে ঘুমাচ্ছিস। আর কত ঘুমাবি, এবার উঠো। মেহুল তাড়াহুড়ো করে উঠে বসে। রাবির হালকা গলা ঝেড়ে বলে, ঘুম হয়েছে? মেহুল বিব্রত বোধ করে। অস্বস্তি নিয়ে বলে, আমি কি সারারাত এভাবেই ঘুমিয়েছি? জি। মেহুল আরও বেশি লজ্জা পায়। আশেপাশে কত মানুষ, সবাই নিশ্চয়ই তাদের দেখেছে। সে এবার আর চোখে রাবিরের দিকে তাকায়। লোকটা এখনো মাস্ক পরে আছে। যাক তাহলে, কেউ অন্তত রাবিরকে আর চিনতে পারেনি। রাবির বলল, যান, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি নাস্তা নিয়ে আসছি। ডাক্তার সব চেক আপ করে বললেন, উনাকে এখন নিয়ে যেতে পারেন। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। তবে খুব যত্নের মাঝে রাখবেন। খাবার আর ঔষধটা ঠিক টাইমে দিবেন। ঠিক আছে, ডাক্তার। রামিনা বেগম মেহুলের দিকে চেয়ে কিছু একটা ইশারা দিলেন। মেহুল চোখের ইশারায় বুঝাল সে সবকিছু সামলে নিবে। রাবির মেহুলের বাবাকে নিয়ে গাড়িতে বসাল। রামিনা বেগমও গাড়িতে বসলেন। মেহুল আসেনি তখনও। রাবির মেহুলকে খুঁজতে ভেতরে যায়। মেহুলকে সে দেখতে পায় রিসিপশনের সামনে। রাবিরও সেখানে যায়। রাবিরকে দেখে মেহুল জিজ্ঞেস করে, আপনি সব টাকা দিয়ে দিয়েছেন কেন? আমরাই তো দিতাম। হ্যাঁ, দিতেন। তবে উনি তো আমারও বাবা। আর বাবার জন্য এইটুকু করা ছেলের দায়িত্ব। বুঝতে পেরেছেন? মেহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, জি। মেহুল ফ্রেশ হয়ে এসে দেখে রাবির শুয়ে আছে। মেহুল ভেবেছে রাবির হয়তো ঘুমে। সে আস্তে আস্তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ড্রেসিং টেবিলটা বিছানার পাশেই। কিছুক্ষণ বাদেই রাবির উঠে বসে বলে, আমি তো এমনিতেই গোসল করতাম। অযথা আপনার চুলের পানি দিয়ে গোসল করানোর কি দরকার, মেহুল? মেহুল চমকে পেছনে চেয়ে দেখে রাবিরের চোখ মুখ ভিজে আছে। সে এই মুহূর্তে হাসবে না অনুতপ্ত হবে বুঝতে পারছে না। তাও ঠোঁট চেপে হাসে সে। মৃদু সুরে বলে, ভালো হয়েছে না, আপনাকে আর এখন কষ্ট করে গোসল করতে হবে না। রাবির উঠে দাঁড়ায়। মেহুলের পেছনে এসে কাছাকাছি দাঁড়ায় সে। মেহুল ঢোক গিলে
আয়নার মধ্যে রাবিরের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রাবির মেহুলের দিকে চেয়ে আছে। রাবিরের অমন দৃষ্টি দেখে মেহুলের ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছু বলতেও পারছে না। রাবির মেহুলের কানের কাছে মুখ নেয়। ফিসফিসিয়ে বলে, গোসলের পর আপনাকে এত মোহনীয় কেন লাগে বলুন তো? মেহুল বাকরুদ্ধ, স্তব্ধ। মস্তিষ্কের নিউরন সব জমে গিয়েছে। রাবিরের দিকেও চোখ তুলে তাকাতে পারছে না সে। হৃদকম্পন যেন বাড়ছে। রাবির একটু সরে আসে। কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে বলে, কি হলো, এমন স্তব্ধ হয়ে গেলেন কেন? মেহুল পেছনে ফিরে তাকায়। ভ্রু কুঁচকে বলে, আপনার কি আজকে আর কোনো কাজ নেই? এখনো এখানে বসে আছেন কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে আপনার কাজে যান। অযথা আমাকে বিরক্ত করবেন না। রাবির হাসে। বলে, এই সামান্য কথাতেই কেউ এত লজ্জা পায়? এসব মিথ্যে রাগ দেখালে লজ্জা কমে না, মেহুল। লজ্জা ঢাকতে মুখ লুকাতে হয়। আর আপনার এই লজ্জামাখা মুখ লুকানোর জন্য আমার বক্ষ সর্বদা প্রশস্ত। মেহুল চোখ মুখ খিচে বলে, আপনি কিন্তু আজকাল খুব বেশি কথা বলছেন। আমার কিন্তু এবার রাগ হচ্ছে বলে রাখলাম। আর আমি এখন রাগলে কিন্তু আপনার সাথে একদম কথা বলা বন্ধ করে দিব। রাবির তার কথার বিপরীতে কেবল মৃদু হেসে ওয়াশরুমে চলে যায়। রাবির চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেহুল বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। আর মনে মনে বলে, লোকটা কি মারাত্মক। রাবির চলে গিয়েছে বেশিক্ষণ হয়নি। মেহুল রুমে এসে বিছানায় বসতেই তার টেবিলের দিকে চোখ যায়। হলুদ রঙের কাগজটা চোখে পড়ে তার। মনে পড়ে কাগজটার কথা। ইস, এটা তো রাবিরকে দেখানোই হলো না। তার একটা বিশাল সুযোগ হাতছাড়া হল। এই কাগজটা দেখিয়ে সে রাবিরের অনেক মজা নিতে পারত। ধুর, তখন একবারও কেন যে মনে পড়ল না। সন্ধ্যা 7টা। রাবিরের অফিসে বেশ কয়েকজন সাংবাদিক এসেছেন। তারা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছেন। রাবির তখনও অফিসে আসেনি। তার অফিসে আসতে আসতে আরও 15 মিনিট সময় লাগে। অফিসে এসেই সাংবাদিকদের দেখে ভ্রু কুঁচকে রাবির পিএর দিকে চায়। পিএ নিচু স্বরে বলে, স্যার, উনারা আপনার সাথে একটু কথা বলতে চান। এখন আবার কি ব্যাপারে কথা বলতে চান? জানি না, স্যার। ঠিক আছে, উনাদের ভেতরে পাঠিয়ে দিন। রাবির তার কেবিনে বসার পর পরই একে একে সব সাংবাদিক তার কেবিনে প্রবেশ করেন। তারপর একজন সাংবাদিক প্রশ্ন করেন, জনাব রাবির খান, অনেক তো হলো রাজনৈতিক প্রশ্ন। আজ আমরা আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। রাবির বলল, যদি তাই হয়, তবে আমি বলবো, আমি এই ব্যাপারে একদমই আগ্রহী না। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না। সাংবাদিক হেসে বললেন, কিন্তু রাবির সাহেব, আপনাকে যে আজকে কথা বলতেই হবে। এটা আমাদের দাবি না, এটা আমাদের দর্শকদের দাবি। বিশেষ করে আমাদের মেয়ে দর্শকদের। আপনার বিয়ের খবর শোনার পর থেকে তো চারদিকে একটা হইচই পড়ে গিয়েছে। মেয়েরা তো সব অস্থির হয়ে উঠেছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? রাবির নিঃশ্বাস নিল। চেয়ারে হেলান দিয়ে বসে স্বাভাবিক স্বরে বলল, দেখুন, আমার বিয়ে নিয়ে আমি যথেষ্ট খুশি। আর দর্শকরা বা আমার শুভাকাঙ্ক্ষীরাও নিশ্চয়ই এতে খুব খুশি হয়েছেন। বিয়ে পবিত্র জিনিস, এখানে কারোর কষ্ট পাওয়ার মতো তো কিছু হয়নি। কিন্তু ওই যে আপনার কিছু মেয়ে ক্রাশরা আছেন যারা আবার এই ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করছেন। সঙ্গে আবার তারা আপনার ওয়াইফকে দেখার জন্য খুব উতলা হয়ে উঠেছেন। তা আমরা কবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পাব, মি খান? সময় এলে সব কিছুই হবে। তাই আগে থেকেই কিছু বলা যাচ্ছে না। সাংবাদিক তখন বললেন, তাহলে কি আমরা ধরে নিব, এত সহজেই মিসেস খানের দেখা কেউ পাবে না?
বললাম তো, সময় এলেই সবকিছু হবে। এখন সেই নির্দিষ্ট সময়টা ঠিক কখন, সেটা আমিও জানি না। সাংবাদিকরা আর প্রশ্ন না করে নিজেদের মতো করে একটা রিপোর্ট বানিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। তারা চলে যেতেই রাবির যেন হাফ ছেড়ে বাঁচল। আসলেই, একটু পরিচিত মুখ হলেই যত জ্বালা। তার চেয়ে সাধারণ মানুষই ভালো, কাউকে আর এত জবাবদিহি করতে হয় না। আসসালামু আলাইকুম, স্যার। স্যার, আমাদের রাবির খানের সাথে কথা হয়েছে। কিন্তু উনি উনার ওয়াইফ সম্পর্কে আমাদের কিছু বলেননি। আমার যতটুকু মনে হচ্ছে, এখনই হয়তো উনি উনার ওয়াইফকে নিয়ে মিডিয়ার সামনে আসবেন না। সাদরাজ হাসে, বলে, বউ সুন্দরী হলে ছেলেদের এই দশাই হয়। সুন্দরী বউ তো, তাই ভয় পায় আর কি। যদি মিডিয়ার সামনে আনার পর কেউ আবার তার বউয়ের উপর নজর দিয়ে ফেলে। কিন্তু বেচারা রাবির খান তো আর জানে না শকুনের নজর যে তার পাখির উপর অলরেডি পড়ে গিয়েছে। এখন এই শকুনের কাছ থেকে সে তার পাখিকে কি করে বাঁচাবে? কথাটা বলেই বেশ শব্দ করে হাসতে আরম্ভ করে সাদরাজ। মনে মনে এই সবকিছুর পরিকল্পনা করে যেন এক পৈশাচিক আনন্দ পায় সে। বেশ কয়টা দিন পার হয়ে গিয়েছে। মেহুলের বাবা এখন অনেকটাই সুস্থ। মেহুলও আজকাল বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে। সামনে পরীক্ষা তার, তাই এখন খুব চাপ। এই কিছু দিনে রাবিরের সাথেও বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তার। তবে মেহুলের ঝগড়া করার স্বভাব এখনও যায়নি। ছোটখাটো ব্যাপার নিয়েও রাবিরের সাথে তার ঝগড়া করতেই হবে। যদিও রাবির কোনোবারই তাকে কিছু বলে না, আর তাই প্রতিবার মেহুলই তার তর্কে জয়ী হয়। ভার্সিটি থেকে ফেরার সময় রীতা বলল, সে একটু মার্কেটে যাবে, কিছু একটা নাকি কেনার আছে তার। মেহুল তাই ড্রাইভারকে বলল, গাড়িটা শপিং মলের দিকে নিয়ে যেতে। রীতা আর মেহুল শপিং মলে ঢোকার পথেই কেউ একজন মেহুলকে ডেকে ওঠে। মেহুল পেছনে ফিরে তাকায়। লোকটাকে তার খুব পরিচিত লাগছে, তবে পুরোপুরি চিনে উঠতে পারছে না। লোকটা তার চোখের সানগ্লাসটা খুলে মেহুলের সামনে এসে দাঁড়াল। মুখে চওড়া হাসি টেনে বলল, কি হলো, চিনতে পারেননি? এবারের মেহুলের মনে পড়ল। হেসে বলল, আপনি সাদরাজ? জি। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার কি খবর? আর আপনার বাবা কেমন আছেন? আমি আর বাবা দুজনেই ভালো আছি। আপনাকে তো বলেছিলাম আপনার বাবার জ্ঞান ফিরলে আমাকে একবার জানানোর জন্য, কিন্তু আপনি তো আর জানালেনই না। মেহুল অপ্রস্তুত হেসে বলে, আসলে দুঃখিত, আমার না একদম খেয়াল ছিল না। সরি, প্লিজ কিছু মনে করব না। সরিটা একসেপ্ট করা যায় যদি আমার একটা কথা রাখুন। কি কথা? একসাথে বসে কি 2 কাপ কফি খাওয়া যাবে? মেহুল রীতার দিকে চায়। রীতার চোখ মুখ কুঁচকে লোকটার দিকে চেয়ে আছে। মেহুল কি বলবে বুঝতে পারছে না। মুখের উপর না বলে দেওয়াটাও খারাপ দেখায়। সে ইতস্তত স্বরে বলল, আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু শপিংয়ে এসেছিলাম। এখন কফি কি করে? সমস্যা নেই, আপনার ফ্রেন্ডকেও নিয়ে চলুন। মেহুল রীতার দিকে চেয়ে ইশারায় জিজ্ঞেস করল সে রাজি কিনা। রীতা জবাব না দিয়ে আগের মতোই মুখ করে চেয়ে আছে। সাদরাজ আবারও প্রশ্ন করল, কি হলো, কিছু বলছেন না যে? মেহুল উপায়ান্তর না পেয়ে বলল, আচ্ছা, ঠিক আছে, চলুন। সাদরাজ হাসল। এই তো পাখি ধীরে ধীরে তার খাঁচায় পা দিচ্ছে। সে বলল, ঠিক আছে, এখানেই দোতলায় একটা কফি শপ আছে, চলুন সেটাতেই বসি। সাদরাজ হাঁটা ধরল। তার পেছনে পেছনে মেহুল আর রীতাও হাঁটছে। রীতা মেহুলকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এই লোকটা কে? ওই যে বলেছিলাম না,
একটা লোক বাবাকে রক্ত দিয়েছিলেন। তিনি। ওহহ। কফি খেতে খেতে সাদরাজ বলল, আন্টি ভালো আছেন? জি। আচ্ছা। সাদরাজ তারপর রিতার দিকে একবার চেয়ে মেহুলকে বলল, আপনার ফ্রেন্ডের সাথে তো পরিচয় করালেন না। মেহুল হেসে বলল, ও রিতা, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর রিতার কাছে আমি আপনার কথা আগেই বলেছিলাম। তাই। তা আপনার পড়াশোনা কেমন চলছে? ওই তো চলছে কোনো রকম। সামনে আবার সেমিস্টার ফাইনাল, এখন তাই খুব চাপ চাচ্ছে। কোনো ইয়ারে এখন আপনি? থার্ড ইয়ারে আছি। এবার এক্সামের পর ফোর্থ ইয়ারে উঠব। আচ্ছা। অনার্স শেষ করার পর কি করার ইচ্ছা? আপাতত আমার গান নিয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে। আর তারপর বাকিটা ভাগ্য। তাই? আপনি কি গান করেন? ওই একটু আধটু ভার্সিটির ফাংশনে গাই আর কি। তাহলে তো আপনার গান একদিন শুনতে হয়। আমাদের পরীক্ষার পর ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে গান গাইব। আপনার আমন্ত্রণ রইল। এসে আমাদের ভার্সিটিও ঘুরে যাবেন আর আমার গানও শুনে যাবেন। তা তো অবশ্যই। সাদরাজ তারপর কফিটা শেষ করল। কিছুটা বিরতি নিয়ে বলল, বিয়ে নিয়ে কি ভাবছেন? মেহুল ভ্রু উঁচিয়ে বলল, কার? আমার বিয়ে? জি। আমার বিয়ে তো হয়ে গিয়েছে। সাদরাজ এমন একটা ভাব করল যেন সে কিছুই জানে না। সে অবাক হয়ে বলল, ওমা, আপনি বিবাহিত? জি। আপনার হাজবেন্ড কি করেন? রাজনীতি। বাবা তাই। নাম কি উনার? আরিয়ান খান রাবির। ওহো, আপনি রাবির খানের ওয়াইফ। আগে বলবেন না। আপনার হাজবেন্ড তো আমাদের এলাকার প্রখ্যাত রাজনীতিবিদ। আপনি তার ওয়াইফ, সেটা আগে জানলে তো আরও বেশি করে সমাদর করতে পারতাম। মেহুল বেশ অস্বস্তিতে পড়ে হালকা হেসে বলে, না না, এভাবে ভাবার কিছু নেই। আমার হাজবেন্ড রাজনীতিবিদ বলে আমাকে আলাদা করে সমাদর দেখানোর কোনো দরকার নেই। আমি এসবে অভ্যস্ত না। সেটা অবশ্য আমি আপনাকে দেখেই বুঝেছি। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে অহংকারে মাটিতে পাই পড়ত না। আপনি অন্যরকম। রাবির খানের কিন্তু খুব সৌভাগ্য, উনি আপনার মতো একজন মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়েছেন। আপনি কিন্তু এবার আমাকে অস্বস্তিতে ফেলছেন। সাদরাজ হাসে বলে, একদিন আপনার হাজবেন্ডের সাথেও বসে কফি খাওয়ার সুযোগ করে দিন। অবশ্যই। আপনি বললে আমি এখনই কল দেই উনাকে। না না, উনি ব্যস্ত মানুষ। এমন হুটহাট করে কল দিয়ে উনাকে বিরক্ত করাটা ঠিক হবে না। তার চেয়ে বরং অন্য আরেকদিন কফি খাওয়া যাবে। ঠিক আছে, ভাইয়া। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আজ আমরা উঠি, নয়তো বাসায় ফিরতে লেট হয়ে যাবে। আচ্ছা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। মেহুল আর রিতা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রিতা বাইরে এসে হেসে বলে, আমার কি মনে হয় জানিস, লোকটা বোধহয় কষ্ট পেয়েছেন। কেন? তুই যখন বললি তুই বিবাহিত, তখন উনার চেহারাটা দেখার মতো ছিল। ইস, বেচারা বোধহয় তোকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছিলেন। আর তুই এক নিমিষেই উনার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিলি। বেশি বুঝিস না? একদিনের পরিচয় উনি আমাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছেন। সবাই তো তোর মতো, তাই না? আর তোর যদি উনার জন্য এতই মায়া হয়, তবে যা তুই উনার গলায় ঝুলে পড়। তোদেরকে কিন্তু বেশ ভালো মানাবে। তা অবশ্য ঠিকই বলেছিস। ছেলেটা দেখতেও হেব্বি। কথা বলার স্টাইলও সুন্দর। কি বলিস, একবার চান্স মেরে দেখব? মেহুল মেকি রাগ দেখিয়ে বলে, আগে সামনে পরীক্ষায় কিভাবে পাস করবি সেই চিন্তা কর, বাকি সবকিছু পরে দেখা যাবে।
মেহুল খাবার খাচ্ছে আর টিভি দেখছে। রামিনা বেগম এসে তার পাশে বসেন। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে জিজ্ঞেস করেন, কালকে কি তোর কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে? মেহুল টিভির দিকে চেয়ে জবাবে বলল, হ্যাঁ মা, পরীক্ষার আগে সব ক্লাসই ইম্পর্টেন্ট। কালকে ক্লাস না করলে হয় না? মাত্রই মুখে লোকমা পুড়েছিল মেহুল। সে ভরা মুখে মায়ের দিকে চেয়ে বলল, কেন? রাবিরদের বাড়ি থেকে আমাদের কালকে দুপুরে দাওয়াত দিয়েছে। তাই বলছিলাম, কালকে আর ক্লাস করার দরকার নেই। মেহুল মুখের খাবারটা শেষ করে বলল, কিন্তু মা, এখন ক্লাস মিস করলে আমি অনেক সাজেশন পাব না। তাছাড়া উনারা হঠাৎ করে আমাদের দাওয়াত কেন দিল? কালকে নাকি রাবিরের বাবার মৃত্যু বার্ষিকী। সেই উছিলায় উনাদের কিছু আত্মীয় স্বজন আসবেন। তাই সাথে আমাদেরও ডেকেছেন আর কি। আর তুই এত চিন্তা করছিস কেন? রীতা তো ক্লাস করবেই, ওর থেকে না হয় সব সাজেশন নিয়ে নিবি। তাহলেই তো হয়। তাও যেতে হবে আমাকে? হ্যাঁ, তুই ওই বাড়ির বউ। তুই না গেলে কি করে হবে? মেহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, ঠিক আছে, যাব। মেহুল গোসল শেষ করে বেরিয়ে দেখল তার বিছানার উপর একটা শাড়ি রাখা। মেহুল বুঝে যায় এটা তার মা জননীর কাজ। তাই সে তার মাকে ডাকে, মা, এখানে শাড়ি কেন? পরার জন্য। মেহুল বড় বড় চোখ করে বলে, কে শাড়ি পরবে? কে আর পরবে, তুই পরবি। মা, এই গরমে শাড়ি পরলে আমি একেবারে মরেই যাব। শাড়ি পরা অসম্ভব। রামিনা বেগম তার কথায় পাত্তা দিলেন না। তিনি শাড়িটা হাতে নিলেন। বললেন, এই জন্যই এই নরমাল শাড়িটা দিয়েছি। না হলে আরো ভারী শাড়ি দিতাম। আর এটা পরলে খুব বেশি গরমও লাগে না। কাপড়টা নরম আছে। না মা, তাও। আর ওইখানে শাড়ি পরে যাওয়ার কি আছে? বিয়ের পর এই প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যাচ্ছিস, একটু বউ বউ ভাব নিয়ে যেতে হবে না। যা, চুল মুছে তোয়ালে রেখে আয়। আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। মেহুল চোখ মুখ কুঁচকে বিষণ্ণ সুরে বলল, উফফ মা, তোমাকে কিছু বলেও লাভ নেই। দেখ, শাড়িটা কি ভালো মানিয়েছে তোকে। হ্যাঁ, আমার এখনই গরমে অস্থির লাগছে। এতক্ষণ কি করে এভাবে থাকবো সেটাই ভাবছি। আরে কিচ্ছু হবে না। আস্তে আস্তে এই গরম সয়ে যাবে। এখন একটু সাজুগুজু করে নে। আমি তোর বাবাকে কাপড় দিয়ে আসি। আচ্ছা, যাও। গাড়ি থেকে নামতেই মেহুল চমকে গেল। তাদের আশেপাশে বেশ কিছু কালো পোশাক পরিহিত লোক এসে দাঁড়িয়েছেন, যাদেরকে দেখেই বোঝা যাচ্ছে ওরা গার্ড। আর তাদের সাথেই সামনে এসে হাজির হয় রাবির। অন্যদিনের মতোই সাদা পাঞ্জাবি গায়ে একদম ক্যাজুয়াল হয়ে এসে দাঁড়িয়েছে। সে তার শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে সাদরে গ্রহণ করে। মেহুলের দিকে চোখ যেতেই খানিকটা স্তব্ধ হয়। শাড়িতে স্নিগ্ধ লাগছে তাকে। মেহুল চোখ সরায়। রাবিরের দেখার তৃষ্ণা না মিটলেও আপাতত তাকে চোখ সরাতে হচ্ছে। সে সবাইকে নিয়ে ভেতরে যায়। বাড়ির মেইন ফটকের সামনেই রাবিরের মা দাঁড়িয়েছিলেন। মেহুলের মা বাবার সাথে তিনি কুশল বিনিময় করেন। মেহুল গিয়ে উনাকে সালাম করে। খাবার টেবিলে নাস্তার বাহার দেখে মেহুলের জ্ঞান হারানোর উপক্রম। এত খাবার কেউ বানায়? মেহুল অসহায়ভাবে খাবারগুলোর দিকে চেয়ে আছে। রাবিরের মা এসে তার পাশে বসলেন। আদর করে জিজ্ঞেস করলেন, কি খাবে মা? মিষ্টি খাবে? মেহুল কি বলবে? অস্বস্তি নিয়ে মুচকি হাসে কেবল। তার এই হাসির অর্থ ভদ্র মহিলা কি বুঝলেন কে জানে। তিনি মিষ্টি নিয়ে মেহুলের মুখের সামনে ধরলেন। মেহুলের যদিও মিষ্টি পছন্দ না, তাও সে ভদ্রতার খাতিরে মিষ্টিটা মুখে তুলল। রাবিরের মা গিয়ে এবার উনার বেয়াই বেআইনকে আপ্যায়ন করেন।
খাবার বেড়ে বেড়ে দেন। কি খাবেন না খাবেন বারবার প্রশ্ন করেন। রাবির এতক্ষণ সেখানে ছিল না। কোত্থেকে এসে যেন সে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুল তার দিকে ভ্রু কুঁচকে তাকালেও সে তাকে খুব একটা পাত্তা দেয় না, বরং সে সেখানে কথার প্রসঙ্গে তার রাজনীতির কথা তুলে বসে। সামনে নির্বাচন, কিভাবে কি করবে না করবে সেসব ব্যাপারেই কথা বলে। মেহুলের মোটেও এসব কথা পছন্দ হচ্ছে না। বসে বসে কেবল বিরক্ত হচ্ছে সে। কিছুক্ষণ বাদে রাবিরের মা বললেন, রাবির, মেহুলকে নিয়ে উপরে যাও। ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও সবকিছু। জি মা। তারপর সে মেহুলের দিকে চেয়ে বলল, চলুন। রাবির আগে যায়। মেহুল তার পেছনে পেছনে সিঁড়ি বেয়ে উঠে। উপরে উঠার পর রাবির থেমে মেহুলের দিকে চায়। জিজ্ঞেস করে, আগে কোথায় যাবেন? মেহুল ঠোঁট উল্টে বলে, আপনার যেখানে খুশি। রাবির ভ্রু কুঁচকে তার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, যেখানে খুশি। মেহুল চোখ মুখ খিচে বলে, জি ঠিক আছে, চলুন। মেহুল রাবিরের পেছনে পেছনে হাঁটে। একটা রুমের ভেতর গিয়ে সে থামে। মেহুলও থেমে যায়। রাবিরের দিকে তাকাতেই সে বলে, এটা আপনার আর আমার ব্যক্তিগত কক্ষ, আর এখানেই আমরা আমাদের সুখ দুঃখ সাজাব। মেহুল ভেতরে প্রবেশ করে। পুরো রুমে চোখ বুলায়। বিশাল বড় রুম। খুব বেশি ফার্নিচারের ঝামেলা নেই। একদম পরিপাটি সবকিছু। তার সাথে সবকিছু ঝকঝকে পরিষ্কার। বিছানার পাশেই একটা বিশাল জানলা। সেদিকে দিয়ে বাতাস আসছে খুব। এই দুপুরের গরমেও যেন বেশ শান্তি লাগছে তার। খাটের বিপরীত পাশে একটা বুক শেলফ রাখা। এত বই সেখানে। লোকটা এত বই পড়ে? মেহুল বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দাটা বোধ হয় তাদের অর্ধেক রুমের সমান হবে। মেহুল তো এই বারান্দা দেখে খুব খুশি। এর মাঝেই সব ভেবে ফেলেছে সে। এই বারান্দা সে তার নিজের মনের মতো সাজাবে। কোথায় গাছ লাগাবে, কোথায় দোলানা টানাবে সব ঠিক করে ফেলেছে সে। আপনার রুম পছন্দ হয়েছে? মেহুল চমকে পেছনে তাকায়। দেখে রাবির তার খুব কাছে। সে মৃদু হেসে ইতস্তত সুরে বলে, জি। তাহলে চলে আসুন। আপনাকে ছাড়া এই রুমটা বিশাল এক শূন্যতায় ভুগছে। মেহুল মাথা নুইয়ে মৃদু সুরে বলে, সময় হলে আসব। রাবির নিঃশ্বাস ফেলে বলে, আর এই সময়টা কখন হবে? মেহুল তার দিকে চেয়ে বলে, আরও 1 বছর পর। রাবির দীর্ঘশ্বাস ফেলে বলে, আরও 1 বছর? জি। আর ততদিন পর্যন্ত যদি আমি না থাকি? কথাটা শুনে মেহুল যেন থমকে যায়। মুখটা ছোট হয়ে যায় তার। ভয় পায়। ভীত সুরে বলে, কেন থাকবেন না? আপনি আমার সাথে আজীবন থাকবেন। রাবির আরেকটু আগায়। মেহুলের ওষ্ঠযুগল কাঁপছে। রাবিরের দৃষ্টি সেদিকেই যায়। মনে ঘোর লাগে তার। সে তার সেই তৃষ্ণার্ত দৃষ্টি বহাল রেখেই বলে, আমাদের রাজনীতিবিদদের জীবনের কোনো ভরসা নেই। প্রতিবার নির্বাচন এলেই মা আতঙ্কে থাকেন, এই বুঝি তিনি তার ছেলেকে হারালেন। আমারও শত্রুর অভাব নেই। কখন কি হয় বলা তো যায় না। হতেও তো পারে 1 বছর পর আমি আর থাকলাম না। তখন? মেহুলের বুকে মোচড় দেয়। এই কয়দিনে এই লোকটার উপর যে তার এত মায়া জন্মাবে তা সে মোটেও কল্পনা করেনি। এই মুহূর্তে তার মনে হচ্ছে, এই লোকটার অনুপস্থিতি যেখানে সে কল্পনাও করতে পারবে না, সেখানে সেই ভয়ঙ্কর বাস্তব সে কি করে মেনে নিবে? মেহুল রাবিরের দিকে চাইতেন, তার দৃষ্টি দেখে সে আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। ঢোক গিলে কিছু বলতে চাইছিল, কিন্তু কথা সব গলাতেই আটকে থাকে। রাবির আর তার মাঝে হয়তো কয়েক ইঞ্চির দূরত্ব।
রাবির আরেকটু এগুতেই মেহুল চোখ খিচে বন্ধ করে ফেলে। অস্বস্তিতে শরীর জমে গিয়েছে তার। বুক এত ধড়বড় করছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ড বোধ হয় এখনই তার বেরিয়ে আসবে। কিছুক্ষণ বাদেই কপালে সে উষ্ণ কিছুর ছোঁয়া পায়। সে বুঝতে পারে সেটা কি। রাবির এবার পিছিয়ে আসে। মেহুল এখনো চোখ বুজেই দাঁড়িয়ে আছে। রাবির তা দেখে মুচকি হাসে। নরম গলায় বলে, আরও চুমু লাগবে? ফট করে চোখ মেলে তাকায় মেহুল। রাবিরের মুখের হাসি দেখে লজ্জায় মিশে যায় সে। এই লোকটা আজকাল বড্ড বেশরম হয়ে যাচ্ছে। সে চোখ মুখ কুঁচকে রাগী গলায় বলল, আপনি যে এমন লাগামহীন কথাবার্তা বলেন সেটা তো আগে জানতাম না। সবাইকে কি আপনার মতো বেশরম ভাবেন নাকি? রাবির নিচের ঠোঁটকে কামড়ে ধরে হাসে। মেহুল সেই হাসি দেখে আবার ঢোক গিলে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে বলে, এই যে নেতা সাহেব, খবরদার আর এমন কিছু করেছেন তো? আপনার বাড়িতে এসেছি বলে আপনি যা খুশি তাই করতে পারবেন, ভুলেও তা ভাববেন না। এখন আর ঝগড়া করার মুড নেই বলে কিছু বললাম না। না হলে আজকে আপনার খবরই ছিল। মেহুল এই বলে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে যায়। আর রাবির তার কর্মকাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে আর ভাবে, যেখানে তার দিকে কখনো কেউ চোখ তুলে তাকানোর সাহসও পায় না সেখানে এই মেয়ে তাকে মিনিটে মিনিটে হুমকি দিচ্ছে। মেহুলই হয়তো প্রথম মেয়ে যার কিনা তার শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার সময় খারাপ লাগছে। তারা যাওয়ার পর সেখানে আরও আত্মীয় স্বজন আসেন। আর সবাই তাকে বেশ আদর করে। এই পরিবারের সবাই বেশ মিশুক। মেহুলকে কত সহজেই আপন করে নিয়েছে। এখন সবাই গেইটের সামনে এসে দাঁড়িয়েছে তাদেরকে বিদায় জানানোর জন্য। অদ্ভুতভাবে মেহুলের যেন সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কিন্তু এখানে থেকে যাওয়ার আপাতত কোনো উপায় নেই। তাই তাকে যেতে হবে। সবাইকে বিদায় জানিয়ে সে গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি চলতে আরম্ভ করে। গাড়ি চালাচ্ছে রাবির। মেহুল তার পাশেই বসেছে। আর পেছনে বসেছে তার মা বাবা। রাবিরকে বিদায় দিয়ে রামিনা বেগম স্বামীকে নিয়ে ভেতরে গেলেন। মেহুল চুপচাপ বসে আছে। রাবির তার দিকে চেয়ে বলল, কি হল, বাসায় যাবেন না? মেহুল মিয়ে যাওয়া সুরে বলল, আপনার পরিবারের সবাই খুব ভালো। আমার সবাইকে খুব পছন্দ হয়েছে। খালি আমার শাশুড়ি মা আমার গান গাওয়াটাকে সাপোর্ট করলেই সব একদম ঠিকঠাক হতো। মাকে সময় দিন, মেহুল। হয়তো একদিন মাও ঠিক আপনার কথা বুঝবেন। তার আগে পরীক্ষার পর যে প্রোগ্রাম আছে সেখানে গান গাওয়ার অনুমতি কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই। মার সাথে তাহলে কথা বলবেন প্লিজ। ঠিক আছে। মেহুল এবার হেসে গাড়ি থেকে নামতে নিলেই রাবির তার হাত ধরে। মেহুল তার দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি হলো? আমার মতো এমন প্রতিভাবান রাজনীতিবিদ মারা গেলে দেশের কিন্তু বেশ ক্ষতি হবে। তাই এভাবে শাড়ি গায়ে হুটহাট চলে আসবেন না। হৃৎপিণ্ডকে সামলাতে বড্ড কষ্ট হয়। পরের বার শাড়ি পরার আগে আমাকে জানাবেন, আমি তাহলে আগে থেকেই হৃৎপিণ্ডকে সামলে নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখব। মেহুল বোকা বোকা চোখে চেয়ে থাকে। কি জবাব দিবে সে? লোকটার এসব কথায় মস্তিষ্ক অকেজো হয়ে পড়ছে তার। উপযুক্ত উত্তর মেলাতে পারছে না। রাবির তার হাত ছেড়ে দেয়। মেহুল গাড়ি থেকে নেমে পড়ে দুকদম এগিয়ে আরেকবার পেছনে আসে। রাবির তখনও তার দিকে চেয়ে আছে। মেহুল মৃদু হেসে বলে, যদি শাড়ি পরে কাউকে নিহত করা যায় তাহলে আমি আরও 100 বার শাড়ি পরব। বুঝেছেন, নেতা সাহেব? রাবির উত্তর দেয় না। মেহুল চলে যাওয়ার পর সে আলতো হেসে গাড়ি স্টার্ট দেয়। তোমার লজ্জা করে না, সাদরাজ আহমেদ? এত সম্পত্তির মালিক হয়েও সামান্য 6 শতক জমিও তুমি ছাড়ছ না?
সাদরাজ বরাবরের মতোই তার কুৎসিত হাসিটা হেসে বলে, হোক 6 শতক। সাদরাজের নজর একবার যেখানে পড়ে সেখানে থেকে সেই নজর আর কেউ সরাতে পারে না। রাবির তার দিকে এগিয়ে আসে, 2 হাত পেছনের দিকে নিয়ে এক হাত দিয়ে অন্য হাতে আটকে ধরে, চোয়াল শক্ত করে বলে, অন্যের জিনিসের উপর নজর দেওয়ার স্বভাব তোমার কবে যাবে? এই স্বভাবের জন্যই আজ তুমি এত কিছু হারিয়েছ। ভালোই এই জমির উপর থেকে তোমার সাইনবোর্ড সরিয়ে ফেলো, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সাদরাজের কপালের রগ ফুলছে, রাগ যেন চোখে মুখে উপচে পড়ছে তার। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার সাহস দেখাবে না, রাবির। আর বাকি রইল এই জমির কথা। এই জমির উপর থেকে আমার সাইনবোর্ড কখনোই উঠবে না। আমি কিন্তু আইনি পদক্ষেপ নিব, সাদরাজ। সাদরাজ কাউকে ভয় পায় না, সেটা তোমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না। রাবিরের প্রচণ্ড রাগ হচ্ছে। সে রাগের চোটে জমির উপর লাগিয়ে রাখা সাদরাজের সাইনবোর্ডটাতে গিয়ে জোরে লাথি মারে। সাইনবোর্ডটা ডানদিকে হেলে পড়ে। আরও 2টা লাথি মারতেই সেটা পুরোপুরি বাঁকা হয়ে পড়ে যায়। তা দেখে রাগে টগবগ করছে সাদরাজ। রাবিরকে এই মুহূর্তে এই জমিতেই জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছে করছে তার। কিন্তু আপাতত সেই ইচ্ছেটাকে দমিয়ে রেখেছে সে। সামনে তার আরও বড় সুযোগ আসবে। এই সব কিছুর বদলা সে হারে হারে নিবে। রাবির দাঁত খিচে বলে, আজ থেকে এই জমি জনগণের। আর এই জমিতে আমি প্রাইমারি স্কুল বানাবো। এই জমিতে ভবিষ্যতেও যদি আর কারোর কুদৃষ্টি পড়েছে তবে তার দৃষ্টি আমি উপড়ে ফেলব। কথাটা যেন মাথায় থাকে। রাবির তার কথা শেষ করে গাড়িতে উঠে যায়। সাদরাজের গায়ের রক্ত গরম হয়ে উঠেছে। সে নিজের রাগকে কন্ট্রোলে নিতে পারছে না। সবকিছু তছনছ করে ফেলতে ইচ্ছে করছে তার। পরীক্ষা শেষ আজকে বেশ কিছুদিন হয়ে গিয়েছে। এখন মূলত সামনের প্রোগ্রামে গান গাওয়ার প্রস্তুতিই নিচ্ছে মেহুল। সকালে ভার্সিটি গেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয় তার। তারপর খেয়ে দিয়ে এক ঘুম দেয় উঠে রাত 9টায়। তারপর আবার মা বাবার সাথে কথা বলে এক মগ কফি খেয়ে সময় কাটে তার। আর রাতে খাওয়ার পর রাবিরের সাথে কথা বলাটা তো আজকাল তার অভ্যাসে পরিণত হয়েছে। একদিনও যদি রাবির ব্যস্ততার কারণে তাকে কল না দেয় বেচারির আর সেই রাতে ঘুম হয় না। রাবিরের কথা ভাবতে ভাবতেই রাত পার হয় তার। মানে কি ভয়ঙ্কর ব্যাপার ভাবা যায়। সে তো রাবিরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। অবশ্য কেবল হাবুডুবু না, একেবারে ডুবে মরার উপক্রম। আর তার উপর ওই লোকটার হুটহাট করে বলা বেশরম কথাগুলো শুনলে তো তার আরও আগেই মরে যেতে ইচ্ছে করে। অডিটোরিয়ামে বসে অন্য সবার মতোই গানের প্র্যাকটিস করছিল মেহুল। সে সময় সেখানে একজন ছেলে আসে। জিজ্ঞেস করে, এখানে মেহুল কে? মেহুল তার দিকে তাকায়, বলে, এই যে আমি। ছেলেটা তার দিকে এগিয়ে যায়। তারপর তার হাতে রাখা বেলি ফুলের গাজরাটা মেহুলের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। মেহুল ভ্রু কুঁচকে তিক্ত সুরে বলে, আপনি আমাকে গাজরা কেন দিচ্ছেন? কে আপনি? না, আমি আপনাকে গাজরা দিচ্ছি না। কেউ একজন ভার্সিটির গেইটের সামনে এসে এটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 13 ব্যাচের মেহুলকে দেওয়ার জন্য। আর এখানে এত স্টুডেন্ট দেখে মনে হলো সেই মেয়ে এখানে থাকতে পারে। তাই এখানেই এটা নিয়ে এলাম। নিন ধরুন। মেহুল গাজরাটা হাতে নিয়ে অবাক হয়ে চেয়ে রইল। কে এই গাজরা দিয়েছে? সেই ছেলেটাকে জিজ্ঞেস করল। আচ্ছা, আপনি ওই লোকটার নাম জানেন? দুঃখিত আপু, আমি উনার ব্যাপারে কিছুই জানি না। আমাকে গাজরা দিতে বলেছেন আর আমি সেটা দিয়ে দিয়েছি, এইটুকুই। আচ্ছা, ঠিক আছে। মেহুল বেশ চিন্তায় পড়ে। পাশ থেকে তার বন্ধুরা মজা করে বলে, এটা নিশ্চয়ই তোর নেতা সাহেবের কাজ। মেহুল ভেবে বলে,
উনার এত সময় আছে নাকি আমার জন্য গাজরা কিনে পাঠাবে? আর যদি এতই দেওয়ার ইচ্ছে হতো তাহলে তো নিজেই এসে দিয়ে যেতে পারতেন, এত কাহিনী করার কি দরকার ছিল? রীতা তখন বলল, আরে বোকা, ভাইয়া তোকে সারপ্রাইজ দিতে চেয়েছেন। তুই তো দেখি কিছুই বুঝিস না। ব্যাপারটা এমন হতেই পারে। তবে মেহুলের মনের দুশ্চিন্তা যাচ্ছে না। তাই সে রাবিরকে কল দিয়ে বসে। আর রাবিরের কল ব্যস্ত দেখায়। রাবির এই সময় ব্যস্ত থাকে সেটা মেহুল খুব ভালো করেই জানে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও রাবির কখন এসব করল সেটাই সে বুঝতে পারছে না। চলবে।